সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় শাহজালাল বিমানবন্দরের আকাশ। আগুনের কারণে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। সরিয়ে নেওয়া হয় উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সশস্ত্র বাহিনীর সদস্যরা। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য। সাইদারমানের রিপোর্ট। শনিবার বেলা 2:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হঠাৎ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানবন্দরের কার্গো জোনে আগুনের সূত্রপাত হয়তো তার কিছুটা আগেই, আর খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় দমকল বাহিনীর সদস্যরা। আগুনের সূত্রপাত কার্গো জোনের 8 নম্বর গেটে। এই জোনে মোট 12টি গেট। তবে আগুন ছড়িয়ে পড়ে অন্য গেটগুলোর দিকেও। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সশস্ত্র বাহিনীর সদস্যরা। তবে একদিকে নিয়ন্ত্রণের চেষ্টা থাকলেও সময়ের সঙ্গে বাড়তে থাকে লেলিহান শিখা, রূপ নেয় ভয়াবহ পরিস্থিতিতে। 8 নম্বর গেট থেকে ঢুইকা বিমান মাঠে যাওয়া, ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। প্রথমে আমি এখানে শুনছি 8 নম্বর গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য। ফায়ার সার্ভিস ঢোকার জন্য 8 নম্বর গেট প্রথমে খুলতে চায় না। ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, সেখানে পর্যাপ্ত পানি থাকে না, ঠিক মতো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না। তারপরে আরো আধা ঘন্টা যাবত গাড়ি আসলো আসার পরে এখানে গাড়ি ওরা নামার পরে এখানে কি করলো যে মিটিং করতেছে, কিন্তু কোনো আউটপুট নাই। এদিকে যে ঢুকতেছে, এদিকে আগুন জ্বলতেছে, কোনো পানির কোনো সুযোগ নাই, এরা কোনো পানি মারতেছে না, কিছু করতেছে না। এখন যখন জ্বললা সব শেষ হইলো তখন পানি মারছে। অগ্নিকাণ্ডের কারণে স্থগিত হয় বিমান উড্ডয়ন এবং অবতরণ। উড্ডয়নের জন্য থাকা ফ্লাইটগুলো বাতিল যেমন করা হয়, আবার অবতরণের জন্য আসা বিমানগুলো চট্টগ্রাম এবং কলকাতায় অবতরণ করে। ওখান থেকে উৎপত্তিস্থল থেকে আগুনটা যখন জ্বলতে থাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, ওইটুকুর মধ্যে আগুনটা স্টেবল ছিল। ওইখান থেকে আগুনটা কিন্তু ছড়ায় নাই, ওইখানে ছিল। এর মধ্যে ফায়ার ব্রিগেড সব চলে আসার পরে আমরা বললাম যে আপনারা পানি মারেন। ওনারা পানি মারতে পারবে না। কেন পারবে না? ওনারা পানির জন্য মারতে পারবে না, তারা আপনার যে সিভিল পারমিশন চায়। ফায়ার সার্ভিস যে অবস্থা, এখানে কার্গো ভিলেজের যে অবস্থা, এই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিস কতটুকু কি করতে পারতো আসলে আমরা নিরুপায়। আমাদের অনেক মাল ছিল, যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই। আজকে প্রোগ্রাম ছিল, আগামীকাল দিতাম, কিন্তু আমরা দিতে পারি নাই। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয় উড্ডয়নের জন্য অপেক্ষায় থাকা বিমানগুলো, আর আমদানি রপ্তানির প্রক্রিয়ায় থাকা বিপুল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকার পণ্য পুড়ে শেষ হয়, তাদের পথে বসতে হবে। তবে আগুনে বেশি ক্ষতি হয় আমদানি করা পণ্যের। আমাদের স্পেয়ার পার্টস ছিল, ফ্যাব্রিক ছিল, আর অ্যাক্সেসরি ছিল। এই মালগুলো আমরা কালকে ডেলিভারি দিব। আমাদের ডিউটি হয়ে গেছিল, 23 লাখ টাকার ট্যাক্স আমরা অলরেডি কালকে দিব, দিয়ে মালটা ডেলিভারি দিব। এই সময় আজকে 2:15 দেখি যে আমাদের এই কুরিয়া ইউনিট থেকে মালটা পড়তেছে, এখান থেকে শুরু হয়ে আমরা পূর্ণাঙ্গ একবারে পুরা ছাই হয়ে গেছে। আজকে দেশের যে ক্ষতি হলো, আজকে বাংলাদেশে আগামী দিন থেকে বাংলাদেশের অর্থনীতি একদমই ভঙ্গুর হয়ে পড়বে আমি বিশ্বাস করি। আর আমাদের সিএনএফ এজেন্টের এবং আমদানিকারকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করার মতো ভাষা আমার আসলে জানা নাই। কার্গো জোনের বাইরে উৎসুক জনতার ভিড় তৈরি হয়। বিমান বাহিনীর পক্ষে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলতে শোনা যায়। আর আগুনের কারণ জানতে সরকারের সংস্থাগুলো আলাদা আলাদা করে তদন্ত করবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। জাতীয় সনদে স্বাক্ষরকে রাজনৈতিক ইতিহাসে মাইলফলক বললেও সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া ঘটনার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব। রাজধানীর এক সম্মেলনে তিনি বলেন, এমন ঘটনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী সম্মেলন ও সাধারণ সভা অংশ নেন বিএনপি মহাসচিব। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে রাজনীতিকে আরো স্বচ্ছ করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটি গ্রুপ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত। কালকে ছেলেরা একটা গ্রুপ, তারা এখানে এসে বসে যায়, তারপরে একটা আনফরচুনেট ঘটনা ঘটে। পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা বলা যেতে পারে যে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল
সেই ভূমিকা পালন করা উচিত। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলোকে ছোটখাটো মতভেদ ভুলে আগামী নির্বাচন অর্থবহ করে তোলার আহ্বান জানান। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। আমাদের একথা ভুলতে চলবে না, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেননি তাদের উদ্দেশ্যে বলেন, স্বাক্ষরের পথ উন্মুক্ত রয়েছে। তিনি আশা করেন গণতন্ত্রের এই যাত্রায় সবাই অংশ নেবেন। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে, আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন, তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে যেসব বিশৃঙ্খলা হয়েছে তার তদন্ত হচ্ছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের দাবি মেনে নেয়ার পরেও অসন্তোষ হতে পারে না। এরা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী হতে পারে বলেও দাবি করেন তারা। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সমস্ত জায়গায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বলছেন, আইনি ভিত্তি ছাড়া এ সনদের কোনো মূল্য নেই। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। জুলাই সনদ স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা আখ্যা দিয়ে এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। বক্তব্যের শুরুতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, দলটি সাংবিধানিক ভিত্তি সংস্কার ও জাতীয় ঐক্যের রাজনীতি চায়। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া এই সনদ গণপ্রজাতন্ত্র ও জাতির সঙ্গে প্রহসন। যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয়, সেটা যদি একটা প্রহসন এবং প্রতারণা হয়, অবশ্যই সেই দলগুলোকে রাজপথেই নেমে আসতে হবে, আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে। তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনগত কাঠামো না থাকায় এটি সাংবিধানিক ভিত্তি পায়নি। এনসিপি নেতাদের দাবি, আইন ভিত্তিক কাঠামো ছাড়া গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব নয়। যে জুলাই সনদ যে সংবিধানের মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে, সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে, সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে, সেই সংবিধানকে 2026-এর সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে। গণ অভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। এছাড়াও 1972 সালের সংবিধান সংশোধনের নামে দেশের রাজনৈতিক সমঝোতার বদলে বিদেশি প্রভাবিত ফ্যাসিস্ট কাঠামো চাপিয়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট সুবিধাভোগীদের চাপে কিছু রাজনৈতিক দল এই উদ্যোগে অংশ নেন বলেও অভিযোগ করেন তিনি। একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই 72-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। এ সময় জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মন্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। একই সঙ্গে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা। ধন্যবাদ সবাইকে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। জুলাই জাতীয় সনদে নতুন বাংলাদেশের নবজন্ম হলো। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য করলেও গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এনসিপির স্বাক্ষর না করায় তৈরি হয়েছে বিতর্ক। আবার পরবর্তীতে এই সনদ টিকবে কিনা সেটিরও নেই আইনি ভিত্তি। তাই জুলাই সনদের স্থায়িত্ব নিয়ে রয়ে গেছে নানান প্রশ্ন। সানি আহমেদের প্রতিবেদন।
প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না। এছাড়া এক ব্যক্তি পুরো জীবনে 10 বছরের বেশি থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং 300 আসনের নিম্ন কক্ষের পাশাপাশি 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে, যেটি নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। জুলাই সনদের এই মূল বিষয়গুলো মূলত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিরই দাবি ছিল, যেগুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। শুক্রবার স্বাক্ষরও করেছেন 25টি দলের নেতারা। কিন্তু দেশের জনগণের রক্তের ওপর দিয়ে যারা রাজনৈতিক দল গঠন করেছে, বর্তমান সরকারও যাদের বলয়ে প্রতিষ্ঠিত, সেই এনসিপি করেনি স্বাক্ষর। তাদের সঙ্গে অবশ্য কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারাও সনদ স্বাক্ষরে যাননি। জুলাই সনদের কোনো আইন ভিত্তি না দেয়া, বাস্তবায়ন আদেশ প্রকাশ না করা এবং পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে না আনার কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। যদি তাদের 3 দাবি মানা হয়, তাহলে জুলাই সনদ স্থায়িত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নবজন্ম হলে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এটা শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। তবে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে হয়েছে, তারা যদি জুলাই সনদে না থাকে, তাহলে সামান্য অপূর্ণতা থেকে যায় বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যদি এনসিপির দাবি অনুযায়ী এটি আইনি ভিত্তি দেয়া হয়, তাহলে স্থায়িত্ব পাবে সনদ, যেটি কৌশলে অবশ্য আদায় করা হচ্ছে। তবে জনগণের দৃষ্টি জুলাই সনদের পাশাপাশি আসন্ন নির্বাচনের দিকেই, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। মানিক মিয়া এভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় 4টি মামলায় 900 জনকে আসামি করা হয়েছে। জানা যায়, একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট, বাকি 3টি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। এছাড়া মামলার সব আসামি অজ্ঞাত রাখা হয়েছে। মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। 4টি মামলার মধ্যে একটি মামলার অভিযোগ সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের। অপরগুলো হলো পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুম পোড়ানোর মামলা। দলীয় নেতাকর্মীদেরকে আগামীর রাজনীতির জন্য জনগণের সেবক হবার জন্য তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষকদের জন্য স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রেও পরিকল্পনা নেবে বিএনপি বলেও জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতার জন্মস্থানে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল স্বাস্থ্যসেবার। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বিশেষ অতিথি ডক্টর জুবাইদা রহমান এবং প্রধান অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জুবাইদা রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, এই ফাউন্ডেশন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তার লাভ করবে। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে, এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। তারেক রহমান তার বক্তব্যে সরকারে গেলে স্বাস্থ্যসেবার জন্য কি পরিকল্পনা নেবে বিএনপি তা তুলে ধরেন। আমরা হেলথ কেয়ার তৈরি করব। এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হবে। মানুষের আস্থার প্রতীক হিসাবে যাতে বিএনপি দাঁড়াতে পারে এমন রাজনীতি গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে
আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা। অনেক দূর এগুতে হবে জানিয়ে বিএনপির হাইকমান্ড বলেন, এখন সামনের দিকে এগুতে হবে, সে লক্ষ্যে দেশকে গড়ে তুলতে হবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, শুধু আপনাদের রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আজকের এই অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে পালিত হয়েছে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। গুরু শিষ্যের ভাব বিনিময় এবং অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় তিরোধান দিবসের সাধুসঙ্গ। লালন শাহের প্রতি ভালোবাসার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। দেবাশিস দত্ত রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গুরু শিষ্যের ভাব বিনিময় ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের সাধুসঙ্গ। সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে এ সাধুসঙ্গ শেষ হবে। বাদ্যযন্ত্র ও গানে গানে মুখর হয়ে উঠেছে আখড়াবাড়ি প্রাঙ্গণ। আমরা গুরু বাক্য পালন করার জন্য একমাত্র গুরু বলে দিয়েছে, যখন বায়াত হয়েছি হাতে হাত দিয়ে শপথ করেছি, প্রত্যেকে আবদ্ধ হয়েছি, তখন বলেছে বাবা সাধু সঙ্গ করো। আমরা ধর্ম করি কি ধর্ম, নিজেকে চেনার যে একটা পথের মাধ্যমে মানুষ হওয়া যায়, বাকিগুলা সবই অলংকার। মানব ধর্ম একটাই মানব, আমরা মানব ধর্ম পালন করি। মরাকালী গঙ্গার তীরে মাঠে বসেছে শতাধিক অস্থায়ী দোকান, প্রবেশপথ আখড়াবাড়ি কিংবা মেলার মাঠ চত্বর। লালনের ভক্তদের পদচারণায় কোথাও যেন তিল পরিমাণ জায়গা নেই। মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন প্রচার করে গেছেন, তার জীবন দশার মতো আজও সেই ধারা প্রবাহমান বলছেন লালন গবেষকরা। তিনি বাক্যবনাতীত, তিনি মনোবচনৈকাধার। তিনি নিজে বলে দিয়েছেন, মনাতীত অধারে চিনতে ভাষা বাক্য নাহি পারে। তিনি প্রফেসর স্পিভাক হিসেবে এখানে আসেন নাই। আমাদের সাধুগুরু ভক্তরা যারা এখানে আছেন, তিনিও একজন ভক্ত। নইলে তিনি ছুটে আসতেন না, তিনি ছুটে এসেছেন আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। 1890 সালে কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের ছেউচিরা গ্রামে লালন শাহ মৃত্যুবরণ করেন। এরপর থেকে আখড়াবাড়ি চত্বরে দিবসটি পালিত হয়ে আসছে। শাশ্বতী সরকার, নাগরিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার নতুন ভূমিকায় ট্রাম্প। শুরু থেকেই ইউক্রেনের পাশে থাকলেও জেলেনস্কির আর্জি পাল্টে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে অসম্মতি জানিয়েছেন তিনি। তাই শূন্য হাতে হোয়াইট হাউস থেকে ফিরেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন সামরিক সহায়তাও। তবে হিসেবের খাতা পাল্টে এবার জেলেনস্কিকে অস্ত্র দিতে অসম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শূন্য হাতেই ফিরতে হয়েছে তাকে। বরং যুদ্ধ থামাতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন উভয় পক্ষের বিজয় দাবি করা উচিত এবং রক্তপাত থামানো উচিত। বৈঠকের পর টমাহক প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জেলেনস্কি বলেন, বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ও ট্রাম্প ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বললেও এ বিষয়ে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র চায় না উত্তেজনা বাড়ুক। ইউক্রেন রাশিয়া যুদ্ধে অস্ত্র সহায়তা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ায় বড় ভূমিকায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ক্ষেপণাস্ত্র দেয়ায় ট্রাম্পের মুখ ফিরিয়ে নেওয়া হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধের আগাম বার্তা। এদিকে যুদ্ধ ও অন্যান্য বিষয় নিয়ে দ্রুতই হাঙ্গেরিতে বৈঠক করতে সম্মত হয়েছেন ট্রাম্প ও পুতিন। শাশ্বতী সরকার, নাগরিক। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলার হামলায় ৩ স্থানীয় ক্রিকেটার সহ ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এসিবির দাবি, ম্যাচ শেষে বাড়ি ফেরার পথেই এই হামলার শিকার হন ওই ক্রিকেটাররা।
নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রতিবাদ স্বরূপ আগামী মাসে পাকিস্তানি অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনো মন্তব্য করেনি। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর এবং অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।